শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। হঠাৎ বাংলাদেশের প্রতি কূটনৈতিক নজর তুরস্কের। প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক প্রাতিষ্ঠানিককরণের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতে চায় দেশটি। হামের জিনোম সিকোয়েন্সি আটকে আছে আমলাতান্ত্রিক অনুমোদন জটিলতায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। অস্ট্রেলিয়ার মতো দেশকে হারানোর ফর্মুলা ছিল একটাই, মিরপুরে ডেকে আনো, কালো মাটির ভঙ্গুর উইকেট বানাও, বল যেন গড়িয়ে আসে। প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা বল ব্যাটে আসার আগে ঘুমিয়ে যাবে, দুদিকে স্পিনার নামাও, খেল খতম। বাংলাদেশ মিরপুরে অস্ট্রেলিয়ার সাথে খেললো বটে, তবে খেলা হলো বাউন্সি উইকেটে। এই উইকেটের সঙ্গে বরং অস্ট্রেলিয়ার গ্যাবা বা মেলবোর্নেরই বেশি মিল ছিল। এই উইকেটে বাংলাদেশি পেসারদের সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। 9 উইকেট পড়ার পর বজ্রপাত ও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে ডার্কওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতিতে 86 রানে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ দলে মঙ্গলবার 4 বছর পর ফিরেন মোসাদ্দেক। ফিরেই জয়ের নায়ক তিনি। দলের বিপদের মুহূর্তে ব্যাট হাতে 86 রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এতে শক্ত পুঁজি পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে 285 রানের টার্গেট দেয় টাইগাররা। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক জস ইংলিশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 10 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। 5 বলে 5 রান করে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। এরপর আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 91 বলে 96 রানের জুটি করেন। এরপর তামিম বিদায় নেন 54 রান করে। এরপর লড়াই চালিয়ে যান শান্ত, তবে 4-এ নামে লিটনকে নিয়ে বড় পুঁজি গড়ার আগেই ভেঙে যায় জুটি। মাত্র 7 রান করে বোলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। এর মাঝেই ক্যারিয়ারের দ্বাদশ 50-র দেখা পান। অর্ধশত করে শান্ত রানের গতি বাড়াতে চাইলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। 67 রান করে ডাগ আউটে ফিরেছেন এই ব্যাটার। ব্যাট করতে নেমে শুরুতে মুস্তাফিজ আর তাসকিনের তোপের মুখে পড়ে অজিরা। এরপর শুরু হয় নাহিদ শো। নাহিদ রানা 4টি উইকেট তুলে নেন। পেস বোলিংয়ের জন্য বিখ্যাত অজিরা নাহিদ রানার কাছে রীতিমতো খাবি খেয়েছেন। বোলিং করতে নেমে 2টি উইকেটও তুলে নিয়েছেন মোসাদ্দেক। 6 বছরের মাথায় তুরস্কের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশে এলেন। 3 দিনের সফর শেষে ফিরে গেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে পরের ধাপে নিতে 3টি কাঠামো প্রতিষ্ঠার ঘোষণা আসে। তা হলো, দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে প্রতি বছর 2+2 বৈঠক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে উন্নীত করা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি পরামর্শ কমিটি গঠন। যুক্তরাষ্ট্র, জাপান, নেদারল্যান্ডস আর ভারত বিশ্বের 4টি দেশের সঙ্গে এই কাঠামোর আওতায় নিয়মিত বৈঠক করে থাকে তুরস্ক। তালিকায় 5ম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। অবশ্য অনিয়মিতভাবে ইউক্রেন আর ইন্দোনেশিয়ার সঙ্গে তুরস্ক 2+2 বৈঠক করে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে হাকান ফিদানের সফরে ঘোষিত নতুন 3টি প্রাতিষ্ঠানিক কাঠামো ইঙ্গিত দিচ্ছে যে ঢাকার সঙ্গে সম্পর্ককে আর কেবল বাণিজ্য বা উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না আঙ্কারা, বরং নিরাপত্তা, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতাকে অন্তর্ভুক্ত করে সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করছে। এটি বাংলাদেশের প্রতি তুরস্কের ক্রমবর্ধমান কৌশলগত আগ্রহেরও প্রকাশ ঘটায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 2019 সালের আগস্টে এশিয়া এনিউ শিরোনামে পররাষ্ট্রনীতি ঘোষণা করে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকার। এই উদ্যোগ মূলত নেওয়া হয় এশিয়ার দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও কৌশলগত পরিসরে সম্পর্ক জোরদারের জন্য। বৈশ্বিক অর্থনীতি ও ভূ রাজনীতির ভরকেন্দ্র যে ক্রমশ এশিয়ার দিকে সরে যাচ্ছে, তুরস্ক এটা বুঝতে পেরেই এশিয়া এনিউ উদ্যোগটি গ্রহণ করেছে। আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও দেশভিত্তিক কৌশল গ্রহণের মাধ্যমে এশিয়ার দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ককেও আরও সুসংগঠিত, ধারাবাহিক ও টেকসই করাই এর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার ভিত্তিক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, শর্ত মানলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু তিনি
তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট IPH চলমান হামের ভাইরাসের জিনোম সিকোয়েন্সি করার পর নমুনা WHOর আঞ্চলিক রেফারেন্স পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। কিন্তু এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। এই ধরনের আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় গত কয়েক বছর কোনো নমুনা বিদেশে পাঠানোই হয়নি। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, জরুরি পরিস্থিতিতে জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির বাধ্যবাধকতা যৌক্তিক নয়। বৈশ্বিক জনস্বাস্থ্য সেবা প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে রোগ জীবাণুর জিনগত বৈশিষ্ট্যের প্রতিবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠাতে হয়। দেশীয় প্রতিষ্ঠানের ভাইরাসের জিনোম সিকোয়েন্সি বা জিনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করার আন্তর্জাতিক অনুমোদন নেই বলে কাজটি করতে হয় WHO অনুমোদিত কয়েকটি আঞ্চলিক রেফারেন্স পরীক্ষাগারে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাবের পর তাদের আওতাধীন ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে NPML 30টি নমুনার জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। সবকটি নমুনাতেই ভাইরাসের B3 ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। দেশের জিনোম সিকোয়েন্সিয়ের এই ফল WHOর আন্তর্জাতিক নথি ও গ্লোবাল ম্যাপিং এ যুক্ত করার জন্য নমুনাগুলো এবার থাইল্যান্ডের ব্যাংককে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। IPH এর দুজন জীবাণুবিদ জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কাছে চিঠি দেওয়া হয়েছে। অতীতে কয়েক বছর অনুমতি চেয়ে চিঠি পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অতীতে দেশের কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা বিদেশি ল্যাব ব্যবসায়িক স্বার্থে রোগীদের রক্ত ও DNA নমুনা অনিয়মতান্ত্রিকভাবে বিদেশে পাঠাতো। এ থেকে সম্ভাব্য বায়োপাইরেসি বা জিনগত তথ্য চুরি রোধে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন এবং রপ্তানি নীতি আদেশের আওতায় বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র বাধ্যতামূলক করে সরকার। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে অফিসিয়ালদের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। 34 বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রেফারি। 2018 সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। 2025 সালে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। চলতি বছর একই প্রতিযোগিতার ফাইনালে তিনি রেফারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মকর্তাদের দলের নেতৃত্ব দেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের সময় চীনা অর্থনৈতিক জোন স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। তখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়, তবে নানা জটিলতায় বিষয়টি ঝুলে যায়। এক দশক পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে প্রকল্পটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগেই 4,000 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন পেতে পারে। জানা গেছে, 9 জুন মঙ্গলবার নতুন সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রকল্পটি উত্থাপন করা হচ্ছে। পরিকল্পনা কমিশনের সূত্র মতে, চট্টগ্রামের আনোয়ারায় সরকারি ভিত্তিতে প্রায় 783 একর জমিতে এই অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। সেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। সব মিলিয়ে 500 মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। নাহিদ রানা এখনো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডে খেলেনি। যদি ছেলেটা বর্তমান ধারা বজায় রাখে তাহলে এটি হবে জিভে জল আনা দৃশ্য। এটি সাধারণ কারো বক্তব্য নয়। মঙ্গলবার নাহিদ রানাকে বল করতে দেখে এই কথা বলেছেন কিংবদন্তি ফাস্ট বোলার ইয়ান বিশপ। বিশপের মুখ থেকে এই কথা বের হওয়াই স্বাভাবিক। নাহিদ রানাকে তো থামানোই যাচ্ছে না। এদিন রানার ঝড়ো গতির বোলিংয়ের সামনে রীতিমতো কাঁপছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তবে 5 উইকেট হয়নি নাহিদ রানার। তবে কাজের কাজটা করে দিয়েছেন এই পেসার। নিয়েছেন 4 উইকেট। বাংলাদেশের এই পেসার আউট করেছেন ইংলিশ, ক্যারি, স্কট ও বার্টলেটকে।
বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।